সপ্তম শ্রেণীর ফসলের ডাক এর তৃতীয় পিআই, যে পিআইয়ের নম্বর হলো 04.01.01। এই পিআই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি যে এই পিআইয়ের আঙ্গিকে কি দেওয়া রয়েছে। বলা হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে। এই পিআইয়ের আঙ্গিকে যেটা উল্লেখ করা হয়েছে চতুর্ভুজের ক্ষেত্রে, যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা আলোচনা করছে। এই ক্ষেত্রে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, অর্থাৎ শিক্ষার্থী কখন চতুর্ভুজ পাবে। বলা হয়েছে কি কি উপায়ে কৃষিক্ষেত্রের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে তা নিয়ে দলে আলোচনা করছে। এরপর বলা হয়েছে পারদর্শিতার নির্দেশকের মাত্রা বৃত্তর ক্ষেত্রে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনার বিভিন্ন দিক বিশ্লেষণ করছে। এখন শিক্ষার্থী কতটুকু উপস্থাপন করলে সে বৃত্ত পাবে। কৃষিক্ষেত্রের অভিজ্ঞতা নেবার জন্য কি কি উপায় হতে পারে তা নিয়ে দলে আলোচনা করে পরিকল্পনাগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে। এটা যদি সে অর্জন করতে পারে তাহলে সে তখন পাবে বৃত্ত। এরপর উল্লেখ করা হয়েছে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনার উপযোগিতা যাচাই করছে। এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা হবে সেটা বলা হয়েছে যে কৃষিক্ষেত্রের অভিজ্ঞতা নেবার জন্য কি কি উপায় হতে পারে তা নিয়ে দলে আলোচনা করে পরিকল্পনাগুলোর উপযোগিতা যাচাই করছে। তাহলে এই পিআইয়ের আঙ্গিকে যে নমুনা উত্তর সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এটা দলগত কাজ। এই কাজটি করার সময় তোমার প্রয়োজনীয় যে সামগ্রী লাগবে সেটি হচ্ছে কাগজ, কলম বা পেন্সিল, স্কেল, অনুশীলন বই, অনুসন্ধানী পাঠ বই, নমুনা ছক ইত্যাদি। কাজের উদ্দেশ্যটা কি? কাজের উদ্দেশ্য হলো ফসলের পরিচর্যা ও পর্যবেক্ষণ সম্পর্কে ধারণা লাভ। কারণ যখন তুমি এই কাজটা করবে তখন তুমি ফসলের পরিচর্যা করতে পারবে এবং এই পর্যবেক্ষণ সম্পর্কেও কিন্তু তুমি ধারণা অর্জন করতে পারবে। কাজের ধরন কি? কাজের ধরনটা দলগত কাজ। এখন এই যে কাজের ধারা, সেই কাজের ধারাতে বলা হয়েছে দলের সদস্যরা একসাথে বসে প্রথমে একটা কাজের পরিকল্পনা তৈরি করি। অর্থাৎ যেহেতু দলগত কাজ, তো কি পরিকল্পনা করবে সেটা কিন্তু সবাই মিলে করতে হবে। এরপর বলা হয়েছে যে একটি ফসল নির্বাচন করি এবং প্রতি সপ্তাহে তা পর্যবেক্ষণ করি। তোমাদের দলের সদস্যরা মিলে তোমরা একটা ফসল নির্বাচন করবে এবং প্রতি সপ্তাহে তা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণের পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া তথ্য 5 ও 6 নং ছকে লিপিবদ্ধ করি, যেটা তোমাদের অনুশীলন বইয়ে রয়েছে। যে অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে কাজ শিখবে ছকের নিচে তার স্বাক্ষরও নিয়ে রাখবে। এখন আসো এই যে 5 ও 6 নং ছক সেটা নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচিত ফসল বা উদ্ভিদের নাম। এখানে নিয়েছি বেগুন। কি কি কাজ করেছো? কারণ এখানে তোমার উল্লেখ রয়েছে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা আলোচনা করছে। তাহলে এটা কিন্তু তোমার দলগত কাজ এবং কিভাবে তুমি প্রতি সপ্তাহে কাজ করবে, কি কি কাজ করবে সেইগুলো এখানে উল্লেখ করতে হবে। তাহলে তোমাদের অনুশীলন বইয়ে কিন্তু রয়েছে যে কি কি কাজ করেছো প্রথম সপ্তাহে। তাহলে বেগুন চাষের জন্য কি কি করতে হবে? মাটি চাষ উপযোগী করেছি, অর্থাৎ বালি, কম্পোস্ট ও মাটি সমপরিমাণ মেশানো হয়েছে এবং বীজ বপন করা হয়েছে। এটা প্রথম সপ্তাহের কাজ। দ্বিতীয় সপ্তাহে এসে চারা উৎপাদন ও সবল চারা সংগ্রহ। তৃতীয় সপ্তাহে এসে চারা দ্বিতীয় বীজতলায় রোপণ করা। অর্থাৎ প্রথম সপ্তাহে কিন্তু আমরা মাটি চাষ উপযোগী করেছিলাম, এরপর বীজ বপন করেছিলাম, অর্থাৎ প্রথম বীজতলা কিন্তু ছিল। এরপর দ্বিতীয় সপ্তাহে এসে আমরা চারা উৎপাদন করলাম এবং সবল চারা সংগ্রহ করি। তৃতীয় সপ্তাহে এসে চারা দ্বিতীয় বীজতলায় রোপণ করেছি। চতুর্থ সপ্তাহে আগাছা পরিষ্কার ও পানি প্রদান। এখন এই যে নির্বাচিত ফসল বেগুন নিয়েছো, সেখান থেকে তুমি নতুন কি কি জানলে? তাহলে আমরা জানতে পারলাম জমি চাষ করার নিয়ম। অর্থাৎ এই যে তুমি বেগুন চাষ করবে, সেই বেগুন চাষের জন্য মাটিটা তোমার কেমন হতে হবে। এরপর বলা হয়েছে
যে সবল চারা চেনার উপায়। তুমি কিন্তু বেগুন চাষ করতে গিয়ে বুঝতে পেরেছো যে কোন চারাটি সবল। এরপর তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে দ্বিতীয় বীজতলায় মাটি প্রস্তুত। চতুর্থ সপ্তাহে এসে আগাছা পরিষ্কার ও পানি প্রদানের নিয়ম। এরপর বলা হয়েছে ফসল বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন। প্রথম সপ্তাহে বীজ অঙ্কুরিত হয়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে এই যে বেগুন, সেই বেগুন গাছের পাতা 2 থেকে 4টি হয়েছে এবং উচ্চতা হয়েছে 4 থেকে 6 ইঞ্চি। এটা তৃতীয় সপ্তাহে ওই গাছটার উচ্চতা হয়েছে 4 থেকে 6 ইঞ্চি। চতুর্থ সপ্তাহে এসে গাছের উচ্চতা হয়েছে 6 থেকে 8 ইঞ্চি। পঞ্চম সপ্তাহে এসে তাহলে এখানে উল্লেখ করা ছিল যে কি কি কাজ করেছো, তার মানে কীটনাশক দিয়েছি, কারণ এই বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তোমার পোকা আক্রমণ করে, এই কারণে পঞ্চম সপ্তাহে কীটনাশক দিয়েছি। ষষ্ঠ সপ্তাহে এসে পানি ও সার প্রদান। এরপর সপ্তম সপ্তাহে এসে কীটনাশক আবারও দিয়েছি। অষ্টম সপ্তাহে এসে আগাছা পরিষ্কার ও পানি প্রদান। তাহলে এই পঞ্চম থেকে অষ্টম সপ্তাহে এসে আবার কি কি জানলাম, এখানে কীটনাশকের পরিমাণ জানতে পারলাম, পানি ও সারের পরিমাণ অর্থাৎ কতটুকু দিতে হবে। এরপর সপ্তম সপ্তাহে এসে কীটনাশকের পরিমাণ। এরপর অষ্টম সপ্তাহে আগাছা পরিষ্কার ও পানি প্রদানের নিয়ম। এখন এই যে বেগুন, সেই বেগুন বা উদ্ভিদের বৃদ্ধি বা পরিবর্তন। পঞ্চম সপ্তাহে বেগুন গাছের উচ্চতা হয়েছে 8 থেকে 10 ইঞ্চি। ষষ্ঠ সপ্তাহে বেগুন গাছের যে পাতা, সেই পাতা হয়েছে 10 থেকে 14টি। সপ্তম সপ্তাহে এসে উচ্চতা হয়েছে 14 থেকে 16 ইঞ্চি। আর অষ্টম সপ্তাহে এসে পরিপক্ক উদ্ভিদ অর্থাৎ একটা সম্পূর্ণ উদ্ভিদ বা ম্যাচিউর উদ্ভিদ। এরপর এই যে 7.1.1 সেই পিআইয়ের আঙ্গিকে নমুনা প্রতিবেদন হিসেবে দিয়েছি টমেটো চারা রোপণ থেকে ফল প্রাপ্তি পর্যন্ত করণীয়। অর্থাৎ এই যে তুমি পঞ্চম থেকে অর্থাৎ পঞ্চম ও ষষ্ঠ অর্থাৎ 5 ও 6 নম্বর ছক যে তুমি পূরণ করেছো, সেখান থেকে তোমার করণীয় কি, অর্থাৎ তুমি কিভাবে এই কাজগুলো করেছো। তাহলে প্রতিবেদকের নাম, এরপর শ্রেণী উল্লেখ করবে, শাখা, রোল, তারিখ। এরপর বর্ণনা, চারা রোপণের সঙ্গে সঙ্গে শক্ত কাঠি দিয়ে চারা সোজা করে বেঁধে দিতে হবে, কেননা এই যে টমেটোর চারা, সেই টমেটোর চারা কিন্তু তোমার হয় নরম কাণ্ড বিশিষ্ট। 2 নম্বরে বলা হয়েছে গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য চারপাশে জাল বা বাঁশের খাঁচা দিয়ে বেড়া দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে চারার গোড়া এবং আশেপাশের আগাছা দমন করতে হবে। যদি এই চারার গোড়া এবং আশেপাশের আগাছা দমন করা না হয়, তাহলে দেখা যাবে যে এই যে টমেটো গাছ, সেই টমেটো গাছ কিন্তু পুষ্টিটা পাবে না। 4 নম্বরে বলা হচ্ছে মাটির আর্দ্রতা বজায় রাখা এবং চারার সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন মতো পানি দিতে হবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে দ্রুত বৃদ্ধির জন্য রোপণের 1 মাস পর গাছের গোড়া থেকে একটু দূরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে গাছের গোড়া থেকে কেন ইউরিয়া সারটা বেশি দূরে প্রয়োগ করব। এর কারণ হলো ইউরিয়া সার যখনই গাছের গোড়ার নিচে দিবে, তখন দেখা যাবে শিকড় বা মূলটা কিন্তু পচে যাবে, যেটা টমেটো গাছের জন্য কিন্তু ক্ষতিকর। এরপর বলা হয়েছে টমেটো গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমিতে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা যদি টমেটো গাছ দেখি, তাহলে কিন্তু দেখা যাবে তার কাণ্ডটা কিন্তু নরম, কাষ্ঠল প্রকৃতির না, যার কারণে আমাদের পানির দিকে খেয়াল রাখতে হবে। এরপর বলা হয়েছে 7 নম্বরে যে গাছে পার্শ্বকুশি দেখা দিলে তা ছাঁটাই করতে হবে। অর্থাৎ আমরা যখনই দেখব যে গাছে অর্থাৎ এই যে আশেপাশে ডালপালা যদি গজায়, তাহলে দেখতে হবে যে নিচে বলো এই কুশিগুলো ছেটে দিতে হয়। তাতে কি হয়, টমেটো গাছ কিন্তু তোমার লম্বা হবে। নিচে ডালপালা শাখা পোশাখা যদি থাকে, তাহলে সেই গাছ থেকে অর্থাৎ সেই গাছ কিন্তু লম্বা হতে পারে না, সেই গাছ কিন্তু পুষ্টিও পায় না এবং সেখান থেকে আসলে আমরা কিন্তু সেভাবে ফলও পাবো না। এই কারণে অবশ্যই পার্শ্বকুশিটা আমাদের ছেটে দিতে হবে। 8 নম্বরে বলা হয়েছে ফল ধারণের পর ফলের অধিক ভারে যেন গাছ ভেঙে না যায়, সেজন্য কিছু ফল ছিঁড়ে কমিয়ে দিতে হবে। কারণ দেখা যায় কোনো কোনো ডালে অনেক ফল ধরেছে, আমাদের তখন করতে হবে কি, ওই ফলগুলো ছেটে দিতে হবে। যদি আমরা ছিঁড়ে ফেলে দিই, তাহলে কিন্তু সেই গাছের ডালও তার ভারত্বটা বহন করতে পারবে এবং ফলগুলো বড় হবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।